আসলে উনি আমার একটা চেইন ছিঁড়ে ফেলেছিলেন সেদিন, তার জন্য। তোকে খুব মানিয়েছে। আমার কাছে তো অনেকগুলো টাকা আছে, যেগুলো আমার পরীক্ষার সময় সবাই দিয়েছিল। সেখান থেকে চেনের দামটা জেনে দিয়ে দিব। কি বলিস? যুথির কথায় ফারি বিরক্ত হয়ে বলল, ভাই কি তোর কাছে টাকা চেয়েছে? আর সবচেয়ে বড় কথা, তোকে বিক্রি করলেও চেনের অর্ধেক টাকাও হবে না। যুথি ফারির কথায় ভ্রু কুঁচকে বলল। কেন? আমাকে বিক্রি করতে হবে কেন? ফারি ওর হাতের বক্সটা সহ পেপারটা যুথির হাতে দিয়ে বলল, দেখ গাধি, এটা সুইজারল্যান্ড থেকে আনানো। আর পেপারটায় রেট লেখা আছে 1 মিলিয়ন। ও তুই তো আবার বাইরের টাকার রেট বাংলাদেশি টাকায় কত হয় সেটা জানিস না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, 12,30,00,000 টাকা, যেটা সুইজারল্যান্ডের 1 মিলিয়ন। যুথি ফারির কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এত দামি চেইন আমার চাই না। আমি এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবো। তুই কি করবি সেটা তুই জানিস, তবে দেখিস চেন ফেরত দিতে গিয়ে আলু ভর্তা না হয়ে আসিস। ঠ্যাস মেরে কথাটা বলে যুথিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পরপর কেটে গেছে 2টো দিন। আজকে ইউনিভার্সিটি প্রোগ্রাম পহেলা বৈশাখের। সকাল সকাল ফারি যুথিকে ঘুম থেকে উঠিয়ে ওর রুমে নিয়ে চোখ দুটো ছোট ছোট করে অনুনয়ের সুরে বলল, আমি তোদের বড় হয়েও আজ পর্যন্ত শাড়ি পরা শিখতে পারলাম না, তাই এত সকাল সকাল তোদের কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম। আমাকে একটু শাড়ি পরিয়ে দে না তোরা। একবার যুথি ফারির দিকে তাকাচ্ছে তো একবার ফারি যুথির দিকে তাকাচ্ছে। সকাল 7:49 ঘুম ভাঙিয়ে আনায় ফারির তেমন রাগ না হলেও যুথির বেশ রাগ হলো। আর হবেই না কেন, কালকে রাত 12:44 পর্যন্ত পড়াশোনা করেছে। ইতিহাস পরীক্ষা বলে কথা, এত রাত পর্যন্ত পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়েছিল। এখন একটু ঘুমোবে, তা না, ঘুমের ব্যাঘাত ঘটায় দিল। তাই খিটখিটে মেজাজ নিয়ে যুথি বলল, বনু, তোমার আর সময় হলো না শাড়ি পরার? সোনা পাখি, আজকে প্রোগ্রাম, তাছাড়া আজকেও আসার কথা বলেছে। ইভার মুখে ও আসবে শুনে যুথি ফারি ঘুমের রেশ কাটিয়ে ইভার কাছে গিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, বনু, আমার তো এই পরীক্ষাটা দিলেই শেষ। এবার তোমার বিয়েটা খাবো। প্লিজ বাড়ির সবাইকে ভাইয়ের বিষয়ে বলো, আর তাড়াতাড়ি বিয়েটা করে আমাদেরকে একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে আপু, তাড়াতাড়ি সবাইকে বল, আমরা তোমার পাশে আছি। ইভা ওদের দুজনকে উৎসাহিত হতে দেখে মুখটা ফ্যাকাশে করে বলল, আমার তো ভয়ে কলেজে শুকিয়ে আসছে। তাছাড়া আমার মন বলছে আমি যতই তাদের বুঝাই না কেন, তারা কোনোদিনও এই সম্পর্ক মেনে নেবে না। তার সাথে আমার কত দিনের ইচ্ছা একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু সেটা আর পূর্ণ হবে না। কেন? আমরাও বলবো তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। আমি নিয়ামুলকে অনেক ভালোবাসি। এত মন খারাপ না করে আগে দেখা তো করো, দেখো ভাইয়া কি বলে। হুম। সময়টা প্রায় দুপুর। ইভা অনুষ্ঠানের মাঝামাঝি সময় ভার্সিটির চারুকলার পেছনের বাগানটায় নিয়ামুলকে দেখা করতে বলেছিল। ও সেখানটায় গেছে। গিয়ে দেখে নিয়ামুল একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে। ইভা ছোট ছোট পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন আপনি? নিয়ামুল ইভার উপস্থিতিতে টের পেয়ে ওর দিকে ঘুরে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বাসায় প্রায় বিয়ের প্রস্তাব আসে, আপনি কি কিছু বলবেন না? কি বলবো আমি? আমি আর কত করব বলেন, কতবার বোঝাবো তাদের? আমি আমার আম্মুর কাছে বলেছি তোমার আর আমার সম্পর্কটা কোনোভাবেই কন্টিনিউ হচ্ছে না। কিন্তু আমি তো আপনাকে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, তবে সমস্যাটা হচ্ছে সম্পর্কে আমরা চাচা ভাতিজি হই। সেটা যখন সেটা যতই দূর সম্পর্কের হোক, এর জন্যে আম্মু আব্বুকে কিছু বলতে চাইছে না। তাছাড়া আমি কিছু করিও না যে তোমাকে বিয়ে করে খাওয়াবো। একবার যদি। ওর বাকি কথা শেষ করার আগে আরিশ এবার হাত ধরে ওর দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছিস এই ছেলের সাথে এখানে? আসলে ভাইয়া। বাড়ি চল। ভাইয়া আমি। কোনো কথা শুনতে চাই না। কাল রাতে আব্বু কি বলেছিল তোকে শুনিসনি? ইভাকে নিচের দিকে তাকিয়ে কান্না করতে দেখে আরিশ নিয়ামুলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, কান খুলে শুনে রাখো,
তালুকদার বংশের সাথে আমাদের খান বংশের কোনোদিনও কোনো সম্পর্ক হবে না, তাই আমার বোনের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ওর বিয়ের কার্ড তোমাকে পাঠিয়ে দেব, বিয়ের দিন চলে আসবে। বলে ইভার হাত ধরে চলে আসে। ইভা আসার সময় কান্না করে আরিশকে বলল, আমি বড় আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, তাও তুমি তাকে কিছু বলো না প্লিজ ভাইয়া। আমি ওর সাথে দেখা করেছি শুনলে বড় আব্বু কষ্ট পাবে। সময়টা সন্ধ্যা 7:12। ইভাকে দেখতে খানবাড়িতে ছেলে পক্ষের লোকেরা এসেছে। যদিও আজকে ইভাকে দেখতে আসবে সেটা সাফওয়ান খান গতকাল রাতেই জানিয়েছিলেন। ছেলে নাকি তার পরিচিত, তাছাড়া তারাও খান বংশ। এখানে যেহেতু সাফওয়ান খান নিজেই রাজি, তাই মোমেনা খান আর কিছু জিজ্ঞেস করেনি ছেলের ব্যাপারে। রোদ, ফারি, জুথি, ইভা রোমে এক কোণে বসে আছে, আর রোদের আম্মু মেহজাবিন খান ইভাকে রেডি করছেন পাত্রপক্ষের সামনে নেয়ার জন্য। ইভাও চুপচাপ বসে আছে। চাচিমণি যেভাবে যা বলছেন সেটাই চুপচাপ করে যাচ্ছে। তখন ইভাকে বাড়িতে নিয়ে আসার পর ইভাকে কান্না করতে করতে রুমের ভেতর যেতে দেখে জুথি, ফারি তার কিছুক্ষণ পর সবার চোখের আড়ালে ইভার রুমে গিয়ে দেখে ইভা বিছানার উপর শুয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। এটা দেখে জুথি ইভার কাঁধের উপর হাত রেখে বলল, এভাবে কাঁদছিস কেন বনু? তাকে আর আমার পাওয়া হলো না। কি হয়েছে সেটা বলবা তো। আরিশ ভাইয়া ওর সাথে কথা বলতে দেখে ফেলেছে। ভাইয়া ডাইরেক্ট বলে দিয়েছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তো। আরিশের কথা শুনে জুথির মেজাজটা পুরোই ফায়ার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি পেয়েছে কি উনি? সবার জীবন কি ওনার কথায় চলবে? আমি এক্ষুনি ওনার সাথে কথা বলবো। বলে রুম থেকে বের হতে নিলে ইভা জ্যোতির হাত ধরে বলল, আজ আমাকে দেখতে আসবে। বড় আব্বু নিজে ছেলে পছন্দ করেছেন। তুই কিছু বলবি না? আমি মেনে নিয়েছি। আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। পারবে অচেনা মানুষকে মেনে নিতে? যখন ফ্যামিলির সবাই চাইছে তখন মানিয়ে নেব। ইভার মুখে এমন কথা শুনে জুথিও আর কিছু না বলে ফারির দিকে তাকিয়ে দুজনে একসাথে হুররে বলে ইভাকে জড়িয়ে ধরে বলল, অবশেষে একটা বিয়ে খেতে পারবো। এটা বলে দুজন ইভার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে আসে। ওরা দুজন চলে যেতেই ইভা বিছানার উপর বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ থেকে দুফোঁটা পানি ফেলল। কি আজব তাই না? আমি বললাম মেনে নিব, ওরাও কি খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা আমার পাশে ছিল এখন তারা আমার একটা কথায় মত ঘুরিয়ে নিল। আদৌ কি আমি মানাতে পারবো? বর্তমান সারিবদ্ধ মানুষের ভেতর শাড়ি পরে বসে আছে ইভা। তার ভেতর কোনো অনুভূতি নেই, নিচের দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠে শুনে চোখ তুলে তাকাতেই দেখে সেদিনের সেই শপের ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাথে সাথে চোখ নিচে নামিয়ে মনে মনে বলল, এটা তো সেই দিনে সেই ভাইয়াটা। ইভাকে দেখে রনির আম্মু রিনা খান উঠে ইভার পাশে বসে সবার দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ইভাকে কিন্তু আমি পুত্রবধূ হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। রিনা খানের কথায় কেউ কিছু না বলে শুধু মুচকি হাসলেন। অতঃপর রিনা খান এবার দিকে ঘুরে একটা বক্স বের করে সেটা থেকে স্বর্ণের পেন্ডেন্ট সহ একটা চেন বের করে গলায় পরিয়ে দিয়ে বলল, আমরা বড়রা তো কথা বললাম, এখন ছেলে মেয়ে যদি আলাদাভাবে কথা বলতে চায়। ওনার কথায় মোমেনা খান বললেন, হ্যাঁ অবশ্যই আলাদা। ওনার বাকি কথা শেষ করার আগে রনি বলল, আম্মু, আলাদা কথা বলার প্রয়োজন নেই, বিয়ের তারিখ ঠিক করে ফেলো। রনির কথায় বড়রা সব মুখ টিপে হাসলেও জুথি, ফারি সহ আখির, দৃষ্টি, মাইশা সবাই হু হু করে হেসে দিল। জুথি ফারির সাথে মেয়ে তিনজনকে চিনলেন না তো? ওরা হচ্ছে ওদের একমাত্র ফুপির তিনজন কন্যা। জুথিদের মতো ওরাও তিন বোন, ওদের কোনো ভাই নেই। ইভাকে দেখতে আসবে তাই ওনাদের আগেই আসতে বলেছিলেন, কিন্তু পারিবারিক ঝামেলায় থাকায় ওনারা সন্ধ্যার সময় এসেছেন। বড়রা সবাই আলোচনা করে বিয়েটা সামনের মাসের 9 তারিখ ঠিক করলেন। ওনারা আরও কিছু কথা বলার ভিতর ইভার ফুপি নাসিমা বেগম বললেন, রনিরা কয় ভাই বোন? নাসিমা বেগমের কথায় রিনা খান বললেন, ওরা তিনজন, মেয়ে বড় আর ছেলে ভেতর রনি বড়। তো আপনারা ছেলে কোথায়? মেয়ে আসেনি? হ্যাঁ, ঝুমুর এসেছে, ছোট ছেলে রকি আসেনি। কেন?
ওর ক্যাম্পাসে ছুটি দেয়নি। কি করে ছেলে? ছোটজন আর্মিতে চাকরি করে। মেয়ের পাশের দুজন মেয়ে কি তার? হ্যাঁ, ওরা টুইন বেবি। নাসিমা বেগম মেয়ে দুজনার দিকে তাকিয়ে বললেন, নাম কি তোমাদের আপু? মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তোমরা পড়াশোনা করো কিসে? খানবাড়ির আপ্যায়নে অন্য খানবাড়ির মানুষেরা বেশ মোহিত। দু ফ্যামিলিকে দুজনারা বেশ পছন্দ করেছেন। প্রায় 8:34 ওনারা কথাবার্তা শেষ করে খানবাড়ি থেকে বিদায় নেয়। রাত প্রায় 1:55। জুথি ও রোমে সেদিনের আরিশের সাদা টি শার্টটার পরে এলোমেলো হয়ে পেটে ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাত্র ঘুমিয়েছে। এমন সময় আরিশ জুথির রুমে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে আরিশ রুমে এসে দরজাটা ভেতর থেকে লক করে জুথির কাছে এসে দেখে তার মৌ এক হাত বালিশের উপর, অন্য হাত বিছানার উপর, এক পা কোলবালিশের উপর তো আরেক পাও অন্যদিক করে ঘুমিয়ে আছে। আরিশ তার মৌকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে হঠাৎ চোখ আটকে যায় জুথির উন্মুক্ত পেটের উপর। হলদে ফর্সা পেট যেন আরিশের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। নাভির পাশাপাশি কুচকুচে কালো তিলটা যেন বারবার আরিশকে ডাকছে একটু ছুঁয়ে দিতে। আরিশ বিছানার পাশে বসে জুথির নাভির পাশের তিলটার উপর হাত রেখে আস্তে আস্তে মুঠ করে ধরে। জুথি শব্দ করে এপাশ থেকে ওপাশ ফিরতে নিলে বাধা পড়ে আরিশের পেট ধরে রাখার কারণে। আস্তে আস্তে পেটের চাপ তীব্র থেকে তীব্রতর মনে হতেই জুথি পিট পিট করে চোখ খুলে আরিশের মুঠ করে রাখা হাতের ওপর ডান হাতটা রেখে সামনে তাকাতেই দেখে আরিশ কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে দেখে জুথি হুট করে উঠতে নিলেই আরিশ জুথির হাত দুটো এক হাত দিয়ে বিছানার উপর চেপে ধরে। জুথির টি শার্টের ভেতর থেকে মাথাটা ঢুকিয়ে গলার কাছ থেকে মুখটা বের করে জুথির মুখের উপর মুখ রেখে বলল, পরীক্ষা থাকার কারণে এতদিন অনেক দূরে থেকেছি, নিজেকে কন্ট্রোল করেছি। এখন তো একটু আদর করতেই পারি, তাই না? জুথি আরিশের এমন কাজে চোখ দুটো বন্ধ করে নেয়। ঘন ঘন বারবার নিঃশ্বাস নিচ্ছে। আরিশ জুথির বন্ধ চোখ, ঠোঁট দুটো কাঁপতে দেখে বলল, তোর শরীর এত নরম তুলতুলে কেন? আপনি এটা কি করছেন? প্লিজ বের হন। ভেতরে এসব কি পড়েছ? ঠিক মতো ফিলিংসটাও নিতে পারছি না। জুথি আরিশের এমন নোংরা কথা শুনে যেন কান থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। একে তো এক গেঞ্জির ভেতর দুজন, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা। জুথি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরিশ জুথির ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোর এমন এমন জায়গায় তিল যেগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ধর, যেমন এখন তোর বুকের তিলটা দেখলাম, যেটা আমাকে বারবার গভীরতা থেকে গভীরতায় নিয়ে যেতে যাচ্ছে। এখন কি করবো বল? দেখুন জুথি কথা শেষ করার আগেই আহ শব্দ করে উঠল, কারণ আরিশ জুথির ঘাড়ে কামড় বসিয়েছে। জুথি আরিশকে ঠেলেও সরাতে পারছে না ওর হাত দুটো চেপে ধরার কারণে। আস্তে আস্তে আরিশকে ঘনিষ্ঠ হতে দেখে জুথি জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জুথি কান্না করতেই আরিশের ধ্যান ফিরল। ঘাড়ের থেকে মুখ উঠিয়ে জুথির দিকে তাকাতেই দেখে জুথি চোখ মুখ খিচিয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আরিশ গেঞ্জির ভেতর থেকে বের হয়ে জুথিকে বিছানার উপর বসিয়ে গালে হাত দিয়ে বলল, এভাবে কান্না করছো কেন? আমি কি বেশি জোরে কামড় দিয়েছি? কথা বলছো না কেন? জুথি হেসকি দিচ্ছে। জুথি পেটটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আরিশ জুথিকে চুপ করে কান্না করতে দেখে মেজাজ তো চঙ্গে। ওর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে জুথির দুবাহু ওর দিকে ঘুরিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর গায়ে লাগছে না? বারবার জিজ্ঞেস করছি, চুপ করে কান্না করতে বলেছি? জুথি আরিশের হুঙ্কার শুনে আরো জোরে কান্না করে দিল। জুথিকে আবারও কান্না করতে দেখে আরিশ রাগে গজগজ করে উঠতে নিলে জুথি হুট করে আরিশকে জড়িয়ে ধরে হেসকে দিতে দিতে বলল, আমার ভীষণ পেট ব্যথা করছে, সহ্য করতে পারছি না। আরিশ পেট ব্যথা করছে কথাটা শুনে ভ্রুকুচকে কিছু বলতে নেবে, তখন ওর আজকের তারিখটার কথা মনে ওঠে। অতঃপর নিজের মাথায় নিজের চাপড় মেরে মনে মনে বলল, কেমন মানুষ আমি যে একটা ডেট মনে রাখতে পারি না। আরিশ এসব ভেবে জুথিকে জড়িয়ে ধরে বলল, পেন কিলার খেয়েছিলি? হুম।
আরিশ জ্যোতির অসুস্থতা বুঝতে পারছে, তার মৌয়ের কতটা কষ্ট হচ্ছে সেটাও সে অনুভব করতে পারছে। দোষটা তো সম্পূর্ণ তার। সে যদি এত রাতে এখানে না এসে ঘুমটা ভাঙাতো তাহলে হয়তো এখন আবার পেট ব্যথা শুরু হতো না। আরিশ এসব ভেবে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জ্যোতি যেন ঘুমিয়ে যায় তার জন্য। কিছুক্ষণ পর আরিশ গুনগুন করে গাইতে শুরু করলো। আরিশ গানটা গিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল, এমন যে দুজন কতক্ষণ ছিল তা তাদের জানা নেই। একটা সময় জ্যোতি একদম চুপচাপ হয়ে যায়, পাশাপাশি গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরিশ বুঝতে পারে তার মৌ ঘুমিয়েছে। এটা বুঝতে পেরে আস্তে করে বালিশের উপর মাথাটা রেখে কোমর পর্যন্ত কাঁথা দিয়ে জ্যোতির পাশে বসে। জ্যোতির কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, তোর যত কিছু শুরু হয় আমি কাছে আসলেই, কিন্তু একদিন যে তোকে আমার হতেই হবে, তখন আমাকে আমার থেকে কিভাবে পালাবি? সুন্দর এক সকালের সূচনা। খানবাড়ির বড়রা সকলে ব্রেকফাস্ট করছেন। এমন সময় আরিশ রেডি হয়ে নিচে নামতে নামতে ওর আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমার ফিরতে লেট হবে। কেন? নির্বাচনে আর বেশি বাকি নেই, 20 তারিখে ফাইনাল, সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। খাবার তো খেয়ে যা। সময় হবে না, বাইরে খেয়ে নেব। বলে আরিশ দরজা পর্যন্ত যেতেই ওর কানে আসে রাদিফের বলা কিছু কথা। জ্যোতি, তোমার তো পরীক্ষা শেষ, এবারও বিয়ে ঠিক হয়ে গেল, তাই ভাবছি অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ট্যুরে গেলে কেমন হয়। ভাইয়া, ট্যুরে সাজেক গেলে ভালো হয়। হুম। ওদের কথায় যদি কিছু বলবে তার আগেই আরিশ টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোরা দুনিয়ার যেথায় যাবি যা, কিন্তু আবার মৌ আমি ব্যতীত কারোর সাথে কোথাও ঘুরতে যাবে না, দ্যাটস ক্লিয়ার। তোর কথা শুনতে হবে আমাদের। আরিশ রাদিফের কথায় পাত্তা না দিয়ে বলল, আম্মু, খেতে দাও। সানজিদা খান খাবার বেরিয়ে আরিশকে দিতেই আরিশ কেবল খাবারের প্লেটে হাত রাখতে যাচ্ছিল, তখন জ্যোতি রাদিফকে বলল, ওনার কথা শুনতে হবে নাকি? রাফিদ ভাই, আমি তোমাদের সাথে ঘুরতে যাব। ব্যাস, জ্যোতির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে বলল, আমার কথা গায়ে লাগে না? আরিশকে রাগে গজগজ করে ওর দিকে আসতে দেখে জ্যোতি খাবার টেবিল থেকে উঠে সানজিদা খানের পেছনে দাঁড়িয়ে ওনার বাহু চেপে ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে নিষেধ করো না, ওনাকে ভয় লাগছে তো আমার। সানজিদা খান একবার জ্যোতির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে, তার আগেই আরিশ জ্যোতিকে সানজিদা খানের পেছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল, কোথায় যেন যাবি বলছিলি, আর কার কথা শুনবি না? কয়জন লাগে তোর? জ্যোতি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে। তখন সাফওয়ান খান মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জ্যোতিকে সাফওয়ান খানের পাশে দাঁড় করিয়ে মাহমুদ খান বলেন, আরিশ রাগ কন্ট্রোল করার জন্য মাথার চুল শক্ত করে মোট করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো মাথা এদিক ওদিক করে বলল, ওকে আমার কথা শুনতে হবে, আমার অবাধ্য হলে ওকে দুনিয়া ছাড়তে হবে। মাহমুদ খান আরিশকে পাগলের মতো আচরণ করতে দেখে সাফওয়ান খান বলেন, তুমি দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছ আরিশ, নিজেকে কন্ট্রোল করতে শেখো। আরিশ সাফওয়ান খানের জ্ঞান শুনে যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। পাশে থাকা একটা কাচের ফুলের টপ মেঝেতে আছাড় মেরে চেঁচিয়ে বলল, আম্মু, এই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ করো, আর নয়তো আজকে। আরিশের ভাঙচুর দেখে জ্যোতিকে আরো জোরে ফুপিয়ে কাঁদতে দেখে রাদীপ উঠে জ্যোতির পাশে গিয়ে আরিশকে বলল, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর তুইও ওকে পাবি না, কারণ এখন সময় বদলাবে। ও আমার। ব্যাস, রাদীপ বাকি কথা আর শেষ করতে পারল না। আরিশের দাবাং মার্কা ঘুষি খেয়ে আরিশ ঘুষিটা এতটাই জোরে দিয়েছে যে রাদীপের নাক ফেটে গড়গড় করে রক্ত বের হয়ে মুহূর্তে সেন্সলেস হয়ে গেছে। ও রাদীপকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাদীপের কাছে এসে ব্যস্ত হয়ে যায়। লিমা খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে এসে রাদীপের মাথাটা ওনার কোলের উপরে রেখে ডাকতে লাগলেন,
রাদেব বাবা, কি হলো তোর? গালে চাপড় দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো ডক্টরকে ডাকো না, ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো না প্লিজ। যুথিও তখন রাদীপকে পড়ে যেতে দেখে